সুনীল গঙ্গোপাধ্যায়ের মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই, কেউ তা জানে না, কেউ তা বোঝে না, গোপন মুখে ছায়া নেই। রুদ্রনীল ঘোষের কি এই যে অভিনয় সত্তাটা এখন ভালো কাজে আসছে? কারণ বুক ফেটে যাচ্ছে, কিন্তু রুদ্রনীল ঘোষকে খুব সুন্দর হাসি মুখে চারপাশে ঘুরে যেতে হচ্ছে। নমস্কার। জানতে চাই বাংলায় এই মুহূর্তে নির্বাচনের উত্তাপ বেড়ে গেছে এবং নির্বাচন দোরগোড়ায়, দুয়ারে নির্বাচন এবং দুয়ারে রুদ্রনীল ঘোষ। আমার সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ রয়েছেন। বিজেপি সম্ভাব্য প্রার্থীর মধ্যে কি রুদ্রনীল ঘোষকে বলা যায়? এটা তো দল বলতে পারবে। এটাই বিশ্বাস করি যে আমাদের যার যাই ইচ্ছা থাকুক না কেন, সবার থেকে দলের ইচ্ছাটাই বড় কথা, এবং যে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন তারা অত্যন্ত যোগ্য। রুদ্রনীল ঘোষ কবিতা তো নিজে লেখেন, প্লাস কবিতা পড়েওছেন। ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই, কেউ তা জানে না, কেউ তা বোঝে না, গোপন মুখে ছায়া নেই। রুদ্রনীল ঘোষের কি এই যে অভিনয় সত্তাটা এখন ভালো কাজে আসছে? কারণ বুক ফেটে যাচ্ছে, কিন্তু রুদ্রনীল ঘোষকে খুব সুন্দর হাসি মুখে চারপাশে ঘুরে যেতে হচ্ছে। 2020 থেকে বিজেপি করছেন, 2024 সাল, 4 বছর কি পেলেন, কি হারালেন, কিসের জন্য এগোচ্ছেন মনে হচ্ছে? প্রথমত বলি যে সেটা হচ্ছে যে তৃণমূলের সঙ্গে অফিসিয়াল সম্পর্ক আমার বিচ্ছিন্ন হয়েছিল 2017-র পর থেকে। বলতে গেলে 18-র শুরু বলতেই সেটা বেটার হয়। এমনটা নয় যে 2019-এ বিজেপির রেজাল্ট ভালো হবার পরে এমনটা হয়েছে, তা নয়। এবং তার আগে থেকেই আর কি তৃণমূল সরকারের যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে বরাবরই কিন্তু সেই সময় সরকারি অ্যাডমিনিস্ট্রেশনে থাকার পরেও কিন্তু আমি কথা বলে এসেছি। এটা সোশ্যাল মিডিয়ার প্রশ্ন, এবং এই সোশ্যাল মিডিয়ার যে প্রশ্নটা সেটা হচ্ছে বাংলার মানুষ জানতে চায় যে রুদ্রনীল ঘোষ, আমরা তো সবাই কোনো না কোনো মানে পশুর সাথে আইডেন্টিফিকেশন হয়, কেউ সিংহ, কেউ বাঘ বাংলায়। রুদ্রনীল ঘোষ কি কোথাও গিয়ে গিরগিটি হয়ে যাচ্ছে, রং বদলে ফেলছে? চ্যামেলিয়ন, গিরগিটি, এই শব্দগুলো অনেকে ফিসফাস করছে। আবার কি অন্যদিকে যাওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা হচ্ছে, রং বদলাচ্ছে? না, আমি এইটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গের মানুষ যদি তার ভালো থাকবার জন্য, নিজের জীবন যাপন, নিজের সংসার, তাকে ভালো রাখবার জন্য কংগ্রেস থেকে সিপিআইএম, তারপর ভালো না থাকতে পেরে তাদের ঠকানো কথায় যখন তারা দুঃখ পান তখন তারা তৃণমূলকে ভরসা করেছিলেন। তৃণমূল, কংগ্রেস, সিপিএম কোনো কিছুর মধ্যেই ছিল না। একটা অদ্ভুত রকমের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দল ছিল, সেই তারা সবুজ হয়েছিলেন। তারপর তারা ধীরে ধীরে 2019 থেকে গেরুয়া হলেন, তারপর এখন পূর্ণ গেরুয়ার পথে তারা রয়েছেন। আমি কি পশ্চিমবঙ্গের মানুষের এই ভালো থাকার যে ইচ্ছা, নাগরিক অধিকার যে পাওয়ার ইচ্ছা, সেটাকে অসম্মান করে কখনো কি আমি গেরুয়া বলবো? দেখুন, সেরকম যদি বলতে যায় যে রাজনৈতিক ক্ষেত্রে যদি না পোষায়, রাজনৈতিক দলগুলো মুখে আদর্শের যে কথা বলে, সেই কথা যদি মানুষকে ভালো রাখবার কাজে সরকারি চেয়ারে বসবার পর তারা কথা পাল্টে ফেলে, জোট করবার সময় তারা জোটের আগে একে অপরের বিরুদ্ধে যে প্রমাণ সহকারে খারাপ কথাগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, হঠাৎ করে জোট করে সেই কথাগুলো ভুলে যায়, তারা তো চরম গিরগিটি বা ক্যামেলিয়ান হতেই পারে। মানে রুদ্রনীল ঘোষের এখন আপাতত মানে টার্গেটটা কি তাহলে? আমার টার্গেট হচ্ছে, আমি যে দলের সঙ্গে রয়েছি 4-5 বছর ধরে, যেভাবে লড়াই করছি, যেভাবে আমার জীবন জীবিকাকে নষ্ট করে দেওয়ার পরেও আমি মাঠে রয়েছি, আমার পেটের খাবার কেড়ে নেওয়ার পরেও, আমার জীবিকা স্তব্ধ করবার পরেও আমার খালি পেটে যে আরও আওয়াজ তীব্রতর হয়েছেন সেটা মানুষ দেখেছেন। আমি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নয়, আমি তো প্ল্যান করে ভাইরাল হইনি, আমি মানুষের কথাই তুলে ধরেছি। যখনই কোনো আন্দোলন, মুভমেন্ট হয়েছে, নিশ্চয়ই আপনারা বা আপনাদের যারা রিপোর্টাররা রয়েছেন, মানুষ রয়েছেন, তারা রাস্তাঘাটে আমাকে ঘেমে নিয়ে কিন্তু লড়াই করতে, চিৎকার করতে দেখতে পেয়েছেন। হয়তো শ্রেণী তোমার ইন্ডাস্ট্রি, আমি একদম ফিল্ম ইন্ডাস্ট্রি, আমি নাম বলছি না, কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে তো এটাও লিখছে যে আহারে রুদ্রনীল এখনও টিকিট পেল না, এত কষ্ট করলো, এত সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিল, এত রং দে তু মোহে গেরুয়া করলো। মানে আমি বলছি যে তোমার ফিল্ম ইন্ডাস্ট্রিতেই তো অনেকে তোমার পাশে নেই। না, আসলে সবাই আমার পাশে আছে, লজ্জায় বলতে পারে না। তারা প্রত্যেকেই আমার সঙ্গে যোগাযোগ করে এবং জানে
যে রুদ্রনীল ঘোষ যেটা ভাবছে, পশ্চিমবঙ্গের সব মানুষ যেটা ভাবছে, তারাও আড়ালে সেটাই ভাবছেন যে এই রাজ্য সরকার হিসেবে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, এখানে শিল্প তৈরি হবে, কারখানা তৈরি হবে, মানুষের হাতে কাজ আসবে, মানুষকে রোজগার করার জন্য, বৃদ্ধ বাবা মায়ের জন্য ওষুধ কিনবার জন্য, গরিব ভাই বোনের জামা কাপড় কিনবার জন্য তাকে তৃণমূলের বাধ্য হয়ে তৈরি করা সিস্টেম, কয়লা বালি চাকরি চুরি সিন্ডিকেটে নাম লেখাতে হবে না, এমন একটা সরকার আসছে, এটা তারাও জানেন। আচ্ছা রুদ্রনীল, রাজনীতির জগতে যেটা আমি বলছিলাম, তুমি দীর্ঘদিন ধরে মানে কখনো সিপিএম করেছো, তৃণমূল করেছো, বিজেপি করেছো, মানে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে তুমি অ্যাক্টিভ। বর্তমানে রাজনীতিটা কি অনেকটা বেশি মানে আবেগ আদর্শের জায়গায় কর্পোরেটাইজড হয়ে যাচ্ছে? মানে আজ যেরকম চাকরি জীবনে একটা কোম্পানিতে পছন্দ হলো না, ভালো মাইনেপত্র নেই, অ্যাপ্রাইজাল ঠিকঠাক হলো না, অন্য চাকরিতে চলে গেলাম, অন্য কোম্পানিতে চলে গেলাম, ঠিক সেরকমভাবেই একটা পার্টিতে দীর্ঘদিন ধরে এফোর্ট দিলাম, স্কিল ডেভেলপমেন্ট করলাম, কিন্তু তারপরেও অ্যাপ্রাইজাল এখানে হয়তো টিকিট, সেই টিকিট পেলাম না, অন্য দলে চলে গেলাম। রাজনীতি কি বদলাচ্ছে বাংলা, এবং এটা খুব সহজভাবে মানুষ কি নিয়ে ফেলছে? মানে আজ যে বিজেপি, কাল সে তৃণমূল, পরশু সে কংগ্রেস। দেখুন, মানুষ যদি না নিতেন তো তাহলে তো ফলাফলটা বা প্রতিক্রিয়াটা অন্যরকম হতো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বিপ্লবী রয়েছেন যারা যদি আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন হবার আগে জন্মাতেন, আমার দেশ হয়তো এখনও স্বাধীন হতো না। কারণ বিপ্লবটা ডেফিনেটলি মানুষের বলবার জায়গা, যে কোনো জায়গায় মাধ্যম তারা বেছে নিতে পারেন। কিন্তু আমি নিজে বিশ্বাস করি যে কোনো সচেতন মানুষ, আমি শিক্ষিত কথা বলে বিষয়টাকে একটা প্রকোষ্ঠের মধ্যে আনবো না। শিক্ষা যা বিমুক্ত হয় বলে একটা পুরনো কথা আছে। শিক্ষা যে আমাদের অনেক রকম কুসংস্কার, সেটা থেকে আমাদের মুক্ত করে, সেটাই বোধহয় প্রকৃত শিক্ষা। তাই কেউ ডিগ্রিধারী হলেই তিনি শিক্ষিত হন না, বিশেষ করে সামাজিকভাবে। আমি নিজে বিশ্বাস করি যে কোনো রাজনৈতিক দলেই সমাজের বিভিন্ন অংশ থেকে সচেতন মানুষের আসার দরকার। না হলে গণ্ডায় গণ্ডায় অনুব্রত, গণ্ডায় গণ্ডায় জ্যোতিপ্রিয় মল্লিক বা শেখ শাহজাহান বা শওকত মোল্লারা তৈরি হবেন, এবং ভদ্রলোকেরা কি করে ঘুম থেকে উঠে কত দামের চা খাবেন, গাড়ি চড়বেন, শান্তিতে আদপেই থাকবেন কিনা, তার ছেলে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে আবার ফিরবে কিনা, রক্তাক্ত না হয় ড্রেনে কোথাও লাশ পড়ে থাকবে কিনা, তাই রাজনীতি ঠিক করে দেয় গণতান্ত্রিক পরিসরে আমার দেশে। দেখুন, অস্ত্র, চরম বড় অস্ত্র, সেই অস্ত্র আপনি দুষ্কৃতীর হাতে তুলে দেবেন নাকি সচেতন মানুষের হাতে তুলে দেবেন? সেই কারণেই আমার নিজের বিশ্বাস এবং আমার নিজের আশা বা আবেদন যে সচেতন মানুষেরা, তিনি যে রাজনৈতিক দলেই বিশ্বাস করুন না কেন, চোখ খুলে একটু যোগদান করুন। বিমান বসু এবং প্রদীপ ভট্টাচার্য একসাথে মিছিল করলেন, হ্যাঁ, প্রায় হাতে হাত ধরে। তো যাই হোক না কেন, আর এই হাতেই তাদের যে প্রচুর কমরেড সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলের পর থেকে খুন হয়ে গেছেন, কংগ্রেসীরা যে কমরেডদের খুন করা রক্তে ভাত মেখে খেয়েছেন, তারপর সেই রক্তাক্ত হাত ধরে হ্যান্ডশেক করতে তাদের তো অসুবিধা হয়নি। তাই আমি তাদের কাছ থেকে আদর্শ শিখব না। দেখুন, যে কথা বলেই আসুক না কেন, আসল উদ্দেশ্য হচ্ছে জনগণের ম্যানেজারি করবার জন্য শাসন ক্ষমতায় বসা।